রাত ১২টার সময় আমার বউকে গোসল করতে দেখে বেশ অবাক হলাম। শরীরে কাপড়ের কোনো ছিটেফোঁটাও নেই, কিন্তু হঠাৎ করে এত রাতে এভাবে গোসল করছে কেন? মারিয়া, তুমি এত রাতে এভাবে গোসল করছো কেন? ভিতর থেকে কোনো সাড়া এলো না। মারিয়া শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, মুখটা আয়নার কাছের দিকে। আমার কথা তার কানে পৌঁছাচ্ছে কিনা বুঝতে পারলাম না। আমি দ্বিতীয়বার তাকে ডাক দিলাম, কিন্তু আবার কোনো সাড়া এলো না। আমি বাথরুমের ভিতরে প্রবেশ করি। মারিয়ার কাঁধে হাত দিতেই মারিয়া চমকে ওঠে। সাগর, তুমি এখানে কি করছো? আর আমার কাপড় কোথায়? প্রশ্নগুলো আমি তোমাকে করব, কিন্তু তার আগে তুমি করে দিলে। বুঝলাম না। হলো, তুমি এত রাতে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করছো কেন? আর কত ডাকছি সাড়া দিচ্ছ না। কি বলছো এসব? আমি তো পানি খেতে এসেছিলাম। তারপর তুমি ঘাড়ে হাত দিলে, মাঝখানে কি হয়েছে কিছু মনে নেই। আমিও আর তখন মারিয়াকে আর কিছু জিজ্ঞেস করিনি। মারিয়া কাপড় পরে গিয়ে শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। কিন্তু আজকে আমার আর ঘুম আসবে না। আজকে আমাকে অনেক ভাবাচ্ছে। কদিন থেকে মারিয়া মধ্যরাতে রুমে থাকছে না। আমি ভাবছি বাথরুমে যাই, তাই এত খুঁজিনি। কিন্তু আজ যখন তাকে খুঁজতে উঠলাম, ঠিক তখন দেখি মারিয়া উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করছে। সকালে অফিস আছে, তাই বেশি না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম, নয়তো অফিস মিস হয়ে যেতে পারে। সকালে ঘুম ভাঙে, দেখি মারিয়া তখনও ঘুমাচ্ছে। এমনটা কখনো হয় না। মারিয়ার আগে আমি কোনোদিন ঘুম থেকে উঠতে পারিনি, কিন্তু বেশ কদিন থেকে আমি আগে উঠি। মারিয়া পরে, তার কাপড় সব এলোমেলো থাকে, কখনো কাপড় শরীরে থাকেই না। কিন্তু যখন ঘুম ভাঙে সব স্বাভাবিক। আমার তখন অনেকটা টেনশন হয়। প্রথম দিন এমন দেরি করে ঘুম থেকে ওঠার জন্য অনেক বকা দেই, কিন্তু মারিয়া আমার কোনো কথার উত্তর দেয়নি, চুপচাপ শুনেছে। পরের দিন করাতে আবার বকেছি, সেদিনও শুনেছে, কোনো উত্তর দেয়নি। তাই তারপর থেকে আমি আর তাকে কিছু বলি না। খাবার ফ্রিজে থাকে, সেখান থেকে বের করে গরম করে খেয়ে অফিসে চলে যাই। আমি অফিস শেষে বাসায় ফেরার পথে মারিয়ার ফেভারিট হায়দ্রাবাদি বিরিয়ানি কিনি, সাথে রেশমি চুড়ি আর একটা গোলাপ ফুল। সেগুলো নিয়ে বাসায় আমি কলিং বেল চাপি, কিন্তু ঘর খুলছে না। আবার চাপ দেই, তাও কোনো সাড়া শব্দ নেই। এমন তো হয় না আমি কলিং বেল দিলে মারিয়া সাথে সাথে দরজা খুলে দেয়। মনে হয় যেন আমারই অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ দরজা খুলছে না। আমি আবার কলিং বেল চাপ দেই, দরজা ধাক্কা দেই। মারিয়া, দরজা খোলো, এত দেরি হচ্ছে কেন? কোথায় তুমি? ঠিক তখনই ভিতরে কিছু পড়ার শব্দ হয়, ঝনঝন করে ওঠে। আমি শব্দটা শুনে বারবার দরজা ধাক্কা দিতে থাকি। ঠিক তখন মারিয়া দরজা খুলে দেয়। আমি হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করি। কি ব্যাপার? সেই কখন থেকে কলিং বেল দিচ্ছি, শুনতে পাচ্ছিলে না? সরি, শুনতে পাইনি। মারিয়ার কপাল ঘেমে আছে, শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হচ্ছে। তার শরীরে কাপড় ঠিক নেই। আমার দিকে কেমন ভল চোখে তাকিয়ে আছে। আমি আর মারিয়াকে দেখে কিছু বলি না, দরজা আটকিয়ে দেই। তারপর মারিয়াকে তার ফেভারিট খাবার রেশমি চুড়ি আর গোলাপটা দেই। মারিয়া তখন অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে। মারিয়া আগে যখন জড়িয়ে ধরতো, তখন যতটা নিজের মধ্যে ফিলিং কাজ করতো, আজকে তার কিছুই হয়নি। আমি মারিয়ার কপালে বিনা ফিলিংসে চুমু দেই।
রাতের খাওয়া শেষে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। অফিসে অনেক কাজের চাপ ছিল, শরীর ক্লান্ত, তাই বিছানাতে গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। পানির ঝিরঝির শব্দে আমার ঘুম ভেঙে যায়। বিছানার পাশে হাত দেই, মারিয়া নেই। পাশে শব্দটা বাথরুম থেকেই আসছে। কিছুক্ষণ পরে মারিয়া বাথরুম থেকে বেরিয়ে আমার পাশে শুয়ে পড়ে। শরীরে অনেক সুগন্ধি দিয়েছে মনে হচ্ছে। আমাকে মারিয়ার অনেক কাজ ভাবাচ্ছে। মারিয়া এত রাতে কি করে? গোসল কেন করে এত রাতে প্রতিদিন? মারিয়া কি অন্য কোনো কাজ করে নাকি শুধু গোসল করে? কিন্তু কেন? বাড়িতে এসি না লাগানো আছে, গরমও নেই যে সেজন্য গোসল করবে। আমার মাথায় তখন কিছু আসছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি আজ মারিয়া বিছানায় নেই। তার মানে আজ আগে ঘুম থেকে উঠেছে। আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাহিরে যাই, দেখি কিচেনে রান্নার শব্দ হচ্ছে। আমি মারিয়ার কাছে কিচেনে যাই, কিন্তু এমনটা দেখব কখনো আশা করিনি। মারিয়া পুরো উলঙ্গ হয়ে আছে। তার শরীরে কোনো কাপড় নেই, কাপড় মেঝেতে পড়ে আছে, আর উলঙ্গ অবস্থাতেই রান্না করছে। আমি মারিয়াকে অনেকবার ডাকি, কিন্তু কোনো সাড়া দেয় না। এক ধ্যানে রান্না করতে থাকে। আমি মারিয়ার কাছে যাই আর আমার দিকে তার মুখ করি আর এক থাপ্পড় দেই। মারিয়া চমকে উঠে 2 হাত পিছে সরে যায়। আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যাকে বিয়ের পর এখন পর্যন্ত গায়ে হাত তুলিনি, আজ হঠাৎ তাকে থাপ্পড় মারলাম। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, কিন্তু তখন আমার মনে কোনো দুর্বলতা কাজ করছে না। তুমি উলঙ্গ হয়ে রান্না করছো কেন? মারিয়া নিজের শরীরের দিকে তাকায়, তারপর তার কাপড় খোঁজার জন্য পারাপারি করতে লাগে। মেঝে থেকে কাপড় নিয়ে খুব তাড়াতাড়ি পরার চেষ্টা করে, কিন্তু মানুষ যখন বেশি তাড়াতাড়ি কোনো কাজ করতে যায় তখন সেটা হতে চায় না। মারিয়া আমার দিকে ভয়ালো চোখে দেখছে আর কাপড় পরছে। বারবার কাপড় পরতে গিয়ে ভুল করছে। মারিয়াকে দেখে মনে হচ্ছে সে আগে কখনো কাপড় পরেনি, আজকে প্রথম কাপড় পরছে। বাড়িতে আমরা দুজনেই থাকি। যদি আজ বাবা মা থাকতো তাহলে কি হতো? তাদের সামনে মুখ দেখাতাম কি করে? ভাগ্য ভালো যে বাবা মা গ্রামের বাড়িতে থাকে। আমি সেখান থেকে চলে আসি, অফিসের জন্য রেডি হই। মারিয়া টেবিলে খাবার দিয়ে আমাকে খেতে ডাকে। খাবার কোনো ইচ্ছে নাই আমার, তাই না খেয়েই অফিসে চলে আসি। আমি কেবিনে বসে আছি, কাজে মন বসছে না। ঠিক তখনই অফিসের এমডি আমার কেবিনে। কিন্তু স্যার, আপনি আমার রুমে কেন? আমাকে ডাকলেই তো চলে যেতাম। সাগর, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তুমি তো বসেই আছো, এখনো যাওনি, তাই নিজে চলে এলাম। সরি স্যার, ভুলে গিয়েছিলাম। কি হয়েছে সাগর তোমার? কিছুদিন ধরে মন খারাপ হয়ে বসে থাকো দেখছি। না স্যার, তেমন কিছু না। ঠিক আছে স্যার, শোনো, আজকে একটা পার্টি আছে, তোমাকে কিন্তু থাকতে হবে। স্যার, বাসায় আমার স্ত্রী একা আছে, তার শরীর খারাপ। পার্টিতে আমার থাকা কি খুবই জরুরি? হ্যাঁ, অনেক জরুরি। বিদেশি কোম্পানিকে নতুন প্রজেক্টটা তুমি তাদের দেখাবে। স্যার, তাও যদি না সাগর, একদিনে কোনো সমস্যা হবে না, তোমার থাকতে হবে। অফিসের এমডির সাথে তো আর বেশি তর্ক করা যাবে না, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু মনটা বাড়িতে চলে যায়। বাসায় ফিরতে দেরি হলে একা একা কি করবে তার কোনো ঠিক নেই। পুরো দিন অফিসের কাজে কেটে গেল। সন্ধ্যার দিকে অফিসের সবাই মিলে
পার্টিতে যাই। সেখানে বিদেশি কোম্পানিকে আমাদের প্রজেক্টের কথা বলি। তারা সব কিছু দেখে অনেক পছন্দ করে আর আমাদের কোম্পানির সাথে তারা চুক্তি করে। স্যার তো অনেক খুশি হয়ে, তাতে সবাই খুশিতে তখন ড্রিঙ্কস করছিল আর ফুর্তি করছিল। শুধু আমার মনটা বাড়িতে, পার্টিতেও মন বসাতে পারছি না। একটা বিষয় হঠাৎ খানিকটা লাগে। মারিয়া আমাকে এখানে একবারও ফোন দেয়নি। আমি কেন দেরি করছি, বাড়িতে এখনো যাইনি কেন? পার্টির মাঝে আমি স্যারের কাছে যাই, স্যার কাজ তো শেষ, আমি বাসায় যাই। আরে মাত্র তো পার্টি শুরু হলো, এখনই বাসায় গিয়ে কি করবে? স্যার অনেক রাত হয়েছে, পরে গাড়ি পাবো না, বাসায় যেতে আজকে আমি গাড়ি নিয়ে আসিনি। তুমি এসব নিয়ে ভেবো না, আমার ড্রাইভারকে বলে দিবনি, সে তোমাকে বাসায় রেখে আসবে। স্যার বাসায় আমার বউ একা আছে। সাগর তুমি কি বউ পাগল বলতো? এখানে কত মেয়ে আছে, যাও ফুর্তি করো। না স্যার, আমার এসব ভালো লাগে না। আরে কি বলো এসব যুবক ছেলে, তুমি এখন এনজয় করবে না তো কখন করবে? আচ্ছা তুমি ওই রুমে গিয়ে বসো, আমার পার্টিতে মেয়েদের সাথে ফুর্তি করার কোনো ইচ্ছা নেই। এমডি সাহেব একটা মেয়েকে নিয়ে একটা রুমে ঢুকে গেল আর তার পিএকে কি যেন বলল, বড়লোক হলে যা হয়, বাসায় বউ আছে, 2টা বাচ্চা আছে, তাও এসব করে। আমি পাশের রুমে গিয়ে বসে পড়ি। এমডি আমাকে বাসায় যেতে দিচ্ছে না। এখানে আমার একটুকুও মন টিকছে না। কিন্তু যখন পর দেখি রূপা রুমে প্রবেশ করে, আমাদের কোম্পানিতেই চাকরি করে, শুনেছি সে আমাকে পছন্দ করে। রূপা আমার পাশে বসে। কি ব্যাপার মিস রূপা, আপনি এখানে কেন? এমডি স্যার আমাকে পাঠিয়েছে। তোমার নাকি মন খারাপ, তাই মন চাঙ্গা করতে এসেছি। কি যাতা বলছেন? আমি ঠিক আছি। রূপা আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বিছানায় ফেলে দেয়, তারপর তার বুকের কাপড় ফেলে দেয়। আমি তখন অনেকটা ভয় পেয়ে গেছি। রূপা যথেষ্ট সুন্দরী, যে কোনো ছেলের মধ্যে ফিলিংস জাগবে, কিন্তু আমি তাদের থেকে একটু আলাদা। আমার সব ফিলিংস আমার বউ মারিয়ার জন্য। রূপা তার শাড়ি খুলে ফেলে দেয়। আমার দিকে এগিয়ে আসতে আমি বিছানা থেকে উঠে পড়ি। রূপা আমার কাছে আসে, আমি তাকে একটা থাপ্পড় মারি। রূপা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে এমনটা আশা করেনি। তার রূপ যৌবন আমাকে বিলিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি তা না নিয়ে তাকে থাপ্পড় মারলাম। এমনটা হয়তো সে আশা করেনি, তার ভাবনার বাহিরে ছিল। রূপা কিছু বলতে চাচ্ছিল, আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাহিরে বেরিয়ে আসি। কিছুক্ষণ পর অফিসের বস বেরিয়ে আসে, আমাকে বাহিরে দেখে অবাক হয়। হয়তো সেও এটা আশা করেনি। মানুষ যা সব সময় আশা করে তা সব সময় হয় না, কিছু সময় তার উল্টাটাও হয়। তাই কোনো কিছু নিয়ে বেশি আশা করা উচিত না। কি ব্যাপার সাগর, তুমি এখন এখানে বসে আছো? ভালো লাগছিল না স্যার, তাই এখানে বসে আছি। রূপা কোথায়? সে তোমার কাছে যায়নি? যাবে না কেন? গেছিল, আমি সেখান থেকে চলে এসেছি। আমাকে বাসায় পাঠিয়ে দিন প্লিজ। ঠিক আছে, তুমি একটা মানুষ যাকে ভাঙা গেল না বলে হাসতে থাকে বস। আমার তখন বসের হাসি বিষের মতো লাগছিল। বস তার ড্রাইভারকে বললেন আমাকে যেন বাসায় দিয়ে আসে। চাপার পথে ড্রাইভারের সাথে কোনো কথা হয়নি। যখন গাড়ি থেকে নেমেছি শুধু তখন বলল, স্যার এটাই আপনার ফ্ল্যাট? হ্যাঁ এটাই আমার ফ্ল্যাট। কিন্তু কেন? না স্যার এমনি, বলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। আমিও বাড়ির ভিতরে প্রবেশ করলাম। অনেক রাত হয়ে গেছে, একবারও ফোন করা হয়নি। না জানি মারিয়া খেয়েছে কিনা,
খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমি কলিং বেল বাজালাম, দরজা খুলল না। বেশ কয়েকবার বাজালাম, একই রেজাল্ট। দরজা ধাক্কা দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। মারিয়া ঘরের মধ্যে আছে তো? যদি ঘরের মধ্যে না থাকে তাহলে দরজা ভিতর থেকে আটকানো কি করে? তার মানে ঘরের মধ্যেই আছে। আমি আরো বেশ কয়েক মিনিট কলিং বেল বাজালাম, দরজা ধাক্কা দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না ভিতর থেকে। যদি মারিয়া ঘুমের মধ্যেও থাকে তাহলেও এতক্ষণে শুনতে পাওয়ার কথা। রাত তখন প্রায় 11:30। আমার তখন অনেক টেনশন হচ্ছিল, মারিয়ার কিছু হয়নি তো? আমি তখন কি করব বুঝতে পারছি না। আমার কাছে দ্বিতীয় চাবিও নেই, কি করব বুঝতে পারছি না। ঠিক তখন মনে পড়ে বাহিরে একটা বড় হাতুড়ি আছে। সেদিন কি কাজে যেন বাহিরে রেখেছিলাম, পরে আর ভিতরে নিয়ে যাওয়া হয়নি। আমি হাতুড়িটা খুঁজে বার করলাম, তারপর সেটা দিয়ে দরজা ভেঙে ফেলি। পুরো বাড়ি অন্ধকার, কোনো আলো নেই ঘরের মাঝে। তখন আমার কানে আসে কোনো মেয়ের মৃদু চিৎকার। তা কোনো আত্মচিৎকার ছিল না, চিৎকারটা অন্যরকম ছিল। কি হচ্ছে ঘরের মধ্যে? আমি এক ঘরে সব লাইট জ্বেলে দেই, তারপর আমার ঘরে যাই। সেখানে দেখি আমার বিছানায় কোনো চাদর নেই, নিচে পড়ে আছে মারিয়া, ফ্লোরে উলঙ্গ হয়ে শুয়ে আছে। পুরো ঘর এলোমেলো, কোনো জিনিস তার জায়গা মতো নেই। কেমন ঘুটঘুটে একটা গন্ধ বের হচ্ছে ঘর থেকে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমায়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।